একটু অনুরোধ করে রাখি সবার আগে, এটাকে একটা জটিল অর্থনৈতিক বিষয়াদি মনে করে দূরে সরে যান না দয়া করে। আমি যতদূর সম্ভব সহজ ভাষায় কথাটা বলবো, আর এটা খুবই সিরিয়াস একটা বিষয়। একটু আগের একটা খবর এসছে, খবরটা হলো এসপিএন গ্লোবাল নামে একটা কোম্পানি আছে, তারা বাংলাদেশের রেটিং, ঋণ পাওয়ার রেটিং ঠিক করে দেয়, গ্লোবালি করে, বাংলাদেশে করেছে। কেন করে একটু পরে বলতেছি, কিন্তু বলেছে কি সে বলেছে বাংলাদেশের ঋণ পাওয়ার রেটিংটা নেগেটিভ এখন, আগে ছিল পজিটিভ, B+ ছিল, সেখান থেকে কমতে কমতে এখন নেগেটিভ বানিয়ে দিয়েছে আজকে। এখন এর মানে কি? প্রথম কথা হলো এই টাইপের কোম্পানিগুলা সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড থাকে ওয়াল স্ট্রিট বলে যে শব্দটা শুনেছেন, যেখানে বিরাট পুঁজি $10 বিলিয়ন দাঁড় দেয় যারা বিভিন্ন কোম্পানিকে, আর এক মাল্টিন্যাশনাল কোম্পানিকে, এই ধরনের জায়গা, এরকম কোম্পানিগুলা যে জায়গায় বসে সেটা হলো সিম্বলিক্যালি সেটাকে বলি আমরা ওয়াল স্ট্রিট। একই কাজ করে কিছু এরকম কোম্পানি আমেরিকাতে নিজেই আছে, সুইজারল্যান্ডে আছে, বিচ্ছিন্নভাবে অনেক দেশেই আছে, প্যারিসে আছে। প্যারিসে একটা নাম হলো, অদ্ভুত নাম, বিএনপি পরিবাস, না আমাদের বিএনপির সাথে কোনো সম্পর্ক নাই, এরকম অনেক নাম আছে, আর সুইজারল্যান্ডে তো আছে। সো এই কোম্পানিগুলো করে কি, যে বাইরের মানুষ যখন ইনভেস্ট করতে আসবে, বাইরের মানুষ মানে যার $1 মিলিয়ন আছে, তার বাসায় ব্যাংক থেকে লোক আসে, তাদের বুদ্ধি পরামর্শ দিয়া কোথাও একটা বিনিয়োগ করতে হবে, তার বুদ্ধি দেয়, এবং সে আপনার হয়েছে আপনার অ্যাকাউন্টটা যে নাড়াচাড়া করে আপনার পক্ষে। এই ধরনের কোম্পানিগুলো কোন ব্যাংক থেকে, কোন কোম্পানির শেয়ারটা বা কোন ঋণ গ্রহীতাকে ঋণ দেওয়াটা সঠিক হবে, রিস্ক কম হবে, এই সব ধরনের রেটিং অর্গানাইজেশন বলে এগুলোকে। এই রেটিং যারা করে তারাও আবার আসলে ওই ওয়াল স্ট্রিটের কোম্পানিগুলোর একটা এক্সটেন্ডেড পার্ট বলতে পারেন, যারা মূলত এই ধরনের রেটিং কাজগুলো করে। কেন? কারণ এই রেটিং এর বলারা যা রিপোর্ট দেয় তা ভরসা করেই বিদেশি বিনিয়োগ আমাদের মতন দেশে আসে। এবার বুঝে গেছে সম্পর্কটা। কেন আমি বারে বারে বলে গেছি আপনাদেরকে যে ব্যাংক ব্যবস্থা ভালো না করলে, IMF ভালো রিপোর্ট না দিলে বিদেশি বিনিয়োগ আসবে না। আপনারা অনেকে ভাবতেছেন এই লোকটা বেশি কথা কয়, কি কয় না কয় বুঝি না। এই যে গতকালকে গিয়ে চীনাদেরকে একটা ইপিজেড বানিয়ে দিতে পারছে, উদ্বোধন করছে, তা মেলা বক্তিমাদ আছে। মির্জা না, আমাদের খসরু সাহেব বলা শুরু করছে, এগুলা ঋণ টিন তোলা যাবে না, খেলাপি তোলা যাবে না, আমরা বিদেশি সরাসরি বিনিয়োগ নিয়ে এসে সব ঠিক করে হেলাবো। যে দেখেন এটা যে একটা কি ধরনের গাধার বক্তব্য দেওয়া হচ্ছে। আজকে এসপি রেজাল্টটা বলে S&P, কোম্পানির নাম S&P গ্লোবাল, খবরটা এসছে আজকে TBS এ, বণিক বার্তায়, প্রথম আলোতে এসছে। আগ্রহী যারা একটু দেখেন, এত জটিল কিছু না, সিম্পলি তারা বাংলাদেশের ঋণ পাওয়ার অবস্থাটা কি তারা একটা সিগন্যাল গেড়ে দিছে কুটিতে, বাংলাদেশের মাথার উপরে একটা সিগন্যাল এঁকে দিছে। ওই সিগন্যাল থেকে বুঝবে বিদেশি বিনিয়োগ করে এটা এখানে যাওয়া যাবে না, এটা নেগেটিভ, ঋণ গ্রহীতা হিসেবে সে নেগেটিভ। আমি বারবার বলছি এটা চাপাবাজ, খসরু একটা চাপাবাজ, তারেককে না ডুবাই থামবে না। দেখেন উঠে পড়ে লাগছে, বেতন বাড়াইতেই হবে তাকে, যেখানে আমি পরিষ্কার করে বলতেছি বেতন বাড়ানো মানে মুদ্রাস্ফীতি অলরেডি আপনি স্বীকার করছেন 10% হয়ে গেছে, এটা 14% গিয়ে ঠেকবে। মুদ্রাস্ফীতি বাড়লো, বেতন বাড়লেন, মানেটা কি হবে? চরমতম একটা দুর্ভিক্ষময় অবস্থা তৈরি হবে। অলরেডি বাজারে হাহাকার শুরু হয়েছে ক্রেতা নাই বলে। একটু বাজারে খবর নেন, কাঁচা তরকারির বাজারে যান, মোহাম্মদপুরের মার্কেটেই যান, একটু খবর নেন এগুলোর মানেটা কি, একটু বোঝার চেষ্টা করেন। IMF কি বলে এটার উপর ম্যাটার করে। আপনার এরপরও জিদ ধরছেন না বেতন বাড়াইতে হবে। ওয়ার্ল্ড ব্যাংক ফাইনালে বলছে নেক্সট 2 বছর এটা উঠে রাখেন, আপনারা গদগদ করতেছেন, না মানবেন না। আপনারা খুব জনপ্রিয়, আপনারা খুব প্রো পিপুল, আপনারা বুঝতেই চাচ্ছেন না যে বেতন বাড়ানো মানে এক ক্লাবে জাম্প করবে, যার যত
মূল্য বৃদ্ধি করার খায়েশ আছে, সবকিছুতে মূল্য বৃদ্ধি করবে। হাসিনা আমলেও ঠিক একই কথা বলেছিলাম। সাভার থেকে ঢাকা আসতে সেকালে 40 টাকা লাগতো। একটা ছেলে মনে করেন যে চাকরির খোঁজে তার ডেইলি টাকা আসলে ভালো হয়, কারণ সে তো খোঁজ রাখতে চাচ্ছে। সে ওই সময় কি হয়েছিল, সপ্তাহে 6 দিনের জায়গায় 5 দিনের জায়গায় 2 দিন আসে। কেন? বাসের ভাড়া বাড়ায় দিয়েছে 60 টাকা। তা আমাকে তো টাকাটা কমাইতে হবে, এমনি বেকার মানুষ। এবার বুঝছেন, আয় অর্থ থাকা না থাকার সাথে বাজারের মুদ্রাস্ফীতি যত বাড়বে বাজার তত ছোট হবে। আপনাকে এগুলোকে আমাকে বুঝাই বলতে হচ্ছে? হ্যাঁ, এটা সাধারণ মানুষ তো, যারা ভাত খায় তারাই তো জানে এটা, অথচ আপনারা জানেন না। ফলে এইটারই আমি আশঙ্কা করছিলাম। এরপরে আরো 2-4টে এরকম রেটিং কোম্পানি যখন আসে, তারা যখন নেগেটিভ সাইনবোর্ড টাঙাই দিবে, এবার বুঝেন কি হবে। এরপরেও তারা বলছে যে এরপরেও যদি বাংলাদেশ আইএমএফ এর কথা শুনে সংস্কার করে, তাহলে বছর শেষ থেকে এটা আবার রাইজ করতে পারে, এরকম একটা কথা ওইখানে আছে। ডিটেল অনুবাদটা, ভালো অনুবাদটা করেছে বণিক বার্তা, প্রথম আলোটা খারাপ না। যেখান থেকে পারেন আপনারা দেখে নিন। এটা না দেখে বুঝতে পারবেন না আপনারা, এটা এত কঠিন কিছু না, জটিল কিছু না, খুব সাধারণ কিছু। যে লোকটা ঋণ গ্রহীতা, ঋণ নিতে আসছে, সেই লোকটার পকেটে টাকাও নাই, আর যে ব্যবসাটা নামছে ব্যবসাটা চলবে না, এই জানলে পরে কোনো ব্যাংক ওকে লোন দিবে? এই জিনিসটাই, তাহলে ওর জন্য ব্যাংকের রেটিং কমাই দিচ্ছে। এটা বললে যা হয়, এটা হয়েছে তাই। আর সবরেন কথা এখানেও আছে। সবরেন ঋণ মানে হলো রাষ্ট্র যখন নিজে ঋণ নেয়, রাষ্ট্র নামে ঋণ নেয়, রাষ্ট্র বন্ধক রেখে ঋণ নেয়, এটা হলো সর্বোচ্চ গ্যারান্টি। যেহেতু রাষ্ট্র নিজেই, যতদিন রাষ্ট্র থাকবে ততদিন এই ঋণ শোধ করতে সে বাধ্য থাকবে। এই জন্য সবরেন কথাটা বারে বারে আছে দেখবেন, কিন্তু সবরেন শুনে ভয় পেয়ে যাবেন না। সবরেন কথাটা মানে এখানে হবে রাষ্ট্র নিজে গ্যারান্টি দিয়ে যে ঋণটা নিচ্ছে। তো বলা হচ্ছে যে সবরেন ঋণ গ্রহীতা, যে রেটিং গ্রহীতা কেমন ধরনের কাস্টমার, এটা সেই প্রসঙ্গে বলা হচ্ছে যে এর ঋণ গ্রহীতা ক্ষমতাটা কমে গেছে। এই ঋণ গ্রহীতা ক্ষমতাটা কমে যাওয়ার মানে কি হবে এটা একটু বুঝেন। সেই জন্য বলতেছে যে আইএমএফ এর কর্মসূচির আওতায় রাজস্ব ব্যাংকিং খাতের সংস্কার ত্বরান্বিত হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার বেড়েও যেতে পারে। কথা শুরুই করেছে সবচেয়ে খারাপ ভাবে, স্পেসিফিক্যালি বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতা, এটা বিশৃঙ্খল অবস্থা, এই কারণে তার রেটিংটা কমেছে, মূলত এটার কারণে। এবার বুঝতে পারছেন, খেলাপি ঋণ তুলবেন না, আপনি বিদেশি ঋণ নিয়ে এসে বিদেশি বিনিয়োগ দিয়ে এসে কোম্পানি কারা করে ফেলবেন, বাংলাদেশ উন্নতি হয়ে যাবে। এই যে তারিখে উল্টাপাল্টা বুঝাচ্ছেন আপনারা, এই রিপোর্টটাই আপনারা যে বেকুব, আপনারা যে দান্দাবাজ, না জেনে না বুঝে একটা কথা আপনারা তারিখে বুঝাইতেছেন যা আপনি নিজেই বুঝেন না। আসলে এই রিপোর্টটা তাই প্রমাণ করলো যে আপনারা মিথ্যা বলতেছেন তারিখে। এখন আমাদের কি হুঁশ হবে? অলরেডি কালকে, এই জন্যই কি সালাউদ্দিন সাহেব বলতেছে আইন শৃঙ্খলার নাই, এই জন্য বিনিয়োগ করবে না। এখন কি আপনারা জঙ্গির গল্প বলবেন বাংলাদেশের বিপদটা সামলানোর জন্য? যে সরকারের বিরুদ্ধে বলবে তাকে আপনি ধরে নিয়ে আসবেন জঙ্গি বইলা, হুজুর দিয়া, ঠিক যেরকম হাসিনা আমলের সব জামাত রাজাকার বলে ধরে নিয়ে আসতেছিলেন, সেরকম করবেন? দেখেন, যা ভালো বুঝেন। সার কথাটা হলো, তারেক চেয়েছে দেখতে যে সে ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছে, আইদার তাকে রিয়াক্ট করতে হবে এখনই, স্ট্রেট। আরো সরাসরি বলে, রেগে ডেকে বলে লাভ নেই। ওই ইউনুস করলে হাত ধরে আমেরিকার কোলে উঠবেন, ব্যালেন্স করবেন, ভারসাম্য করবেন, দিয়ে চীনের কাছে যাবেন, আপনি কিছুই পাবেন না। আপনার এখন একটাই পথ খোলা আছে, চোখ কান বুঝে সোজা হাঁটে চীনের কোলে উঠে যাবেন। পারলে ভালো, না পারলে ক্ষমতাচ্যুত হবেন। খোদা হাফেজ।